আসছে সেটাকে ধ্বংস করে দেওয়া। আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল, তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল। এই আইসিটিটাও, আমরা যেই আইসিটির কথা বলছি, বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না, এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষমও হয়েছিলাম। এই বিচারপতিরা যারা আছেন অথবা আমাদের আগের যে আইনমন্ত্রীরা ছিল, তাদেরকে যখনই আপনারা প্রশ্ন করতেন যে এই আইসিটিটা কি ইন্টারন্যাশনাল নাকি ডোমেস্টিক, তারা কিন্তু গোল পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতো। তাদেরকে যখন কোনো সময় জিজ্ঞেস করা হতো যে এটা বাংলাদেশের আইন কেন মেনে এই আইসিটি কাজ করছে না, তখন তারা বলতো যে না, এই আইসিটি একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে। বিদেশিরা যখন তাকে জিজ্ঞেস করা হতো যে ইন্টারন্যাশনাল নর্মস কেন এই আইসিটি ফলো করছে না, তখন বলতো যে না, এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে এই আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিসডিকশনে কাজ করছে। আপনারা জানেন আমার বাবাকে 20টা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই 20টা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি 4 জন সাক্ষী এলাও করেছিল। এখন আমরা তাও লড়াই করে গিয়েছি। আপনারা এখানে যারা আছেন তারা হয়তো মনে আছে আপনাদের, আমাদেরই একজন তৎকালীন একজন জজ, সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন। সে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন। সে নিজে আসতে পারেননি, তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ, আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না, আপনি কি অনুমতি দিবেন কিনা। জাস্টিস সিনহা অনুমতি দেননি। আপনারা হয়তো জানেন, আপনাদের হয়তো মনে আছে, আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল, যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে, উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু চিফ সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে, ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে। আপনাদেরকে আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রির থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যেই কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি, আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে নাকি না, কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে। আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন, তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন। একজনের নাম মুনিব আরজুমান খান, দ্বিতীয় আম্বার হারুন সাইগল, তৃতীয় ইসাক খান খাকওয়ানি, চতুর্থ রিয়াজ আহমেদ নুন। এই 4 জন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন। এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল, প্রমাণ করতে পারতেন যে আব্বা 1971 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন। আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি। নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ সাহস দেখানো শুরু করেছে, কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে। এগুলোর মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা
ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয়। এই সাইফারগুলাকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া, একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল।